আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের 37 নম্বর পার্ট। আর হ্যাঁ, 36 নম্বর পার্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। গল্প শুরু করা যাক। আদিবা, দুদিন হলো আমি ঘুমাই না, একটু ঘুমাতে দিবি প্লিজ? তোকে তো একা একা পাঠাতে পারবো না, গিয়ে দিয়ে আসবো। বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল। আদিবা জানালা দিয়ে দেখলো আদি সত্যি ঘুমাচ্ছে, কিন্তু আদিবার চোখে ঘুম নেই। সে তো এমন কিছু চায়নি, শুধু আদিকে তার ভুলগুলো বোঝাতে চেয়েছিল, কিন্তু আদি তো সব ভুল বুঝলো। এই ছেলেটা এত তেরা কেন? কখনো মনের কথা বোঝে না। ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল আদিবা বুঝতে পারেনি। সকালে আদির ডাকে ঘুম ভাঙলো আদিবার ফ্ল্যাটের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উঠ, কিরে উঠ। আদিবা কোনো রকম চোখ মেলে তাকাতেই আদি তাকে টেনে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল। সে বিশাল ব্যস্ত, কথা বলারই কোনো সুযোগ নেই। সে নিজেই কথা বলে চলেছে, সোফায় কেউ ঘুমায়, অন্য রুমে ঘুমাতে পারলি না? বলছিলাম কি, এখন কিছু শোনার সময় নেই, টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নি। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি, যা যা। আদিবা এবারে কিছু বলার সুযোগ পেল না। কিছুক্ষণ পরে আদি এসে আদিবাকে নিয়ে বেরিয়ে পড়লো। আদিবা খায়নি, সেটা হয়তো আদি লক্ষ্য করুনি। আদি ডাইভ করেছে, আদিবা শুধু ছটফট করছে কিছু বলার জন্য, কিন্তু আদি একেবারে সুযোগ দিচ্ছে না। গাড়ি যতই এগোচ্ছে আদিবার অস্থিরতা ততই বাড়ছে। আদিবার ছটফট দেখে আদি এবার প্রশ্ন করলো, কিছু বলবি? বলতে দেরি হলো, আদিবার উত্তর দিতে দেরি হলো না। আমি ফিরে যাব কেন? আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন? তুই এখানে কার কাছে থাকবি? আমি ছাড়া কাউকে তো চিনিস না। আমি অন্য কারোর সাথে থাকবো কেন? আমাদের বিয়ে হয়েছে, আমরা একসাথে থাকবো, তাই না? আদি একবার আদিবার দিকে তাকালো। দুজন মানুষের মনে কোনো মিল নেই, শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সারা জীবন একসাথে থাকতে হবে এর কোনো মানে নেই। তুই তোর মতো করে জীবনটা সাজিয়ে নে। এভাবে থাকতে ইচ্ছে হয়, যা যা করতে ইচ্ছে হয় তাই কর। তোর জীবন যাপনের জন্য যত টাকা প্রয়োজন আমি দিব। আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনতাভাবে জীবন কাটাতে চাই? বলিসনি, তবে আমার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস। ভাইয়া, হাজার হোক আমাদের বিয়ে হয়েছে। আদি কোনো উত্তর দিল না। আদিবা তাকে এত করে বোঝালো, ট্রাই করলো, তবু কাজ হলো না। আসলে আদি খুবই তেরা টাইপের ছেলে, নিজে যা বোঝে সেটাই করে, কোনো কারণে তার সিদ্ধান্ত বদলায় না। আদিবার বাসায় পৌঁছালো রাতের বেলা। তাদের দেখে বাসার সবাই অবাক। আদিবার চোখে মুখে বিষণ্ণতা থাকলেও আদির আচরণে কোনো রকম কষ্টের ছাপ নেই। সে বাসায় ঢুকে বলল, আমি খুব ক্লান্ত, কেউ আমাকে বিরক্ত করো না প্লিজ। আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে ঝেঁকে ধরলো। কি হয়েছে? আদিবা কিছু বলতে পারছে না, শুধু কান্না পাচ্ছে। সে বেশ জোরে কেঁদে ফেললো। আদি বিরক্তির পিছনে ঘুরলো। কি হচ্ছে কি মা? ওর কাছে এভাবে জবাব দিয়ে চাইছো কেন? নিজেই বাসায় কি আসতে পারবে না নাকি? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এতে প্রশ্ন করার কি আছে? যাই হোক আদিবা, তুই আমার সাথে আয়, যা বলার সকালে বলো। আদিবা এই সুযোগটা মিস করতে চায় না, তাই আদি বলার সাথে সাথে আদির ঘরে চলে গেল। আদি ড্রেস চেঞ্জ করছে, আদিবার তার দিকে তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করা একটু থেমে বলল, লাজ লজ্জা কি সব বিসর্জন দিয়ে দিয়েছিস? আমি মানে, ঘটনা কি বলতো? যা বলার সরাসরি বল। আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? কেন, তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনে ব্যবধানে দেশে এসেছি? আদিবা আবারও কেঁদে দিল। আশ্চর্য, তুই এত কাঁদুনি হলি কবে থেকে? সমস্যাটা কোথায় সেটা বল। আদিবা কেঁদে কেঁদেই বলল, বিয়ের দিন আপনি বলেছিলেন যাই হয়ে যাক আমাকে কখনো ডিভোর্স দিবেন না, জোর করে আটকে রাখবেন। আজ তাহলে কেন বদলে গেলেন? তার মানে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না? কেন পারছিস না? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। জোর করা ছেড়ে দিয়েছি, এটা তোর জন্য সুখবর। আমি কি আপনাকে জোর করা ছেড়ে দিতে বলেছি? তুই তো বড্ড ঝামেলা মেয়ে। যখন জোর করতাম তখনই আপত্তি ছিল, এখন জোর করবো না বলছি তাতেও আপত্তি। তাহলে আমি করবোটা কি? আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন, বদলে যাবেন না প্লিজ। আদি এবার ভিলেনি হাসি দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস? তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার জোর করাটাকে পছন্দ করিস। আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আদিবার। এই দুদিনে যে ধকল গেল, ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। সাথে সাথে চারপাশে চোখ বলে অবাক হলো আদিবা। তার স্পষ্ট মনে আছে গত রাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল, তাহলে এখন নিজের ঘরে কেমন করে আসলো? তবে কি আদি তাকে রেখে গিয়েছে? কিন্তু কেন? তবে কি আদির রাগ এখনো ভাঙেনি? আদিবা তাড়াতাড়ি করে উঠে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে, তবে আদি বাদে কেউ খাচ্ছে না। সবাই খাওয়া বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে, আর আদি মনোযোগ দিয়ে আপন মনে খেয়ে চলছে। আদিবা নিচে নামতেই সবাই আদির দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। এমন ভাবে তাকালো যেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমার বিশেষ চরিত্রের আগমন ঘটেছে। আদির স্তব্ধতা নিয়ে এগিয়ে আসছে। আদিম খাবারে মনোযোগ রেখে পা দিয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসো।
সবাই রাগে চোখে তাকালো আদির দিকে। আদিবাও হা হয়ে তাকিয়ে আছে। আদি খেতে খেতে শক্ত কণ্ঠে বলল, কিরে আদিবা, তোকে কি ভালো করে কথা বললে গায়ে লাগে না? বসতে বললাম না? আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসলো। আদি এখনো খাবার প্লেটে মনোযোগ আটকে রেখেছে। আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করলো, জানি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছে, সাথে রেগেও গিয়েছে, কিন্তু কি করব? বলো, ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। আমাদের ভাগ্যে এমনটাই লেখা ছিল, তাই এমন হলো। আদির বাবা এবার রেগে বললেন, ভাগ্যের দোহাই দিও না আদিত্য, জীবনটা ছেলে খেলা নয়। তুমি যখন আদিবার সাথে সংসার করবে না তখন আদিবার জীবনটা নষ্ট করলে কেন? ও তোমায় বিয়ে করতে চায়নি, তবে তুমি জোর করে বিয়ে করেছো কেন? অপরাধের সাজা দিতে? আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা, একসাথে থাকার জন্য বিয়ে করেছিলাম। কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম তখন মনে হলো ওই দিন সত্যি আসার আগে আমার ওকে মুক্তি দেওয়া উচিত। মানুষ নিজের স্বভাব যতই বদলানোর চেষ্টা করুক পুরোপুরি বদলাতে পারে না, আমিও হয়তো পারবো না। তখন দেখা যাবে আদিবা আমার হাত থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমার সিদ্ধান্ত কোনো কারণে বদলাবে না। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই ঘটনাকে কেন্দ্র করে আদিবার প্রেসার দিও না। সবাইকে নিজের মতো করে বাঁচার অধিকার আছে, তাছাড়া আদিবার কোনো কিছুর অভাব আমি রাখবো না। মাস শেষে হওয়ার আগে ওর প্রয়োজনীয় সবকিছু পৌঁছে যাবে, তাই তোমাদের উপর বোঝা হয়ে থাকবে এটা ভেবো না। কাকে মনে তোমাকে বলছি, আদিবা বরাবর চুপচাপ স্বভাবে, নিজের ভালো লাগা ভালো খারাপ প্রকাশ করতে পারে না, তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে। তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করব, ওকে আর নতুন করে কষ্ট দিও না। ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর উপর অসন্তুষ্ট। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে? আদিবার উপর আমার সত্যি কোনো অভিযোগ নেই। আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিব। তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর উপর অত্যাচার করো না। 6 বছর তো অনেক অত্যাচার করেছো, আর না। আদি, তোমারা পাগলের সংলাপ বন্ধ করো। যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ নাইবা দেখালে বাবা আবার উল্টাপাল্টা কথা বলছো। আমি ওকে ছাড়ছি না, মুক্তি দিচ্ছি। যাই হোক, শেষ একটা কথা বলে, তোমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে ওকে অন্য কোথাও রাখবো। তবে ওকে যদি বাসা ছাড়তে হয় তাহলে আমিও এই বাসা থেকে আর কোনো সম্পর্ক রাখবো না। বলে আদি হাত ধুয়ে নিল। আমার ফ্ল্যাটের সময় হয়ে যাচ্ছে, আমাকে বের হতে হবে। বলতে বলতে আদি উঠে গেল। সে নিজের ঘরে যেতে আদিবাও গিয়ে হাজির হলো। আদি শার্ট চেঞ্জ করছিল, আদিবাকে দেখে থেমে গেল। কিছু বলবি? আদিবা এবার আর সহ্য করতে পারলো না, কেঁদে ফেললো। আজব, কাঁদছিস কেন? আদিবা কেঁদে কেঁদে বলল, আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। আদি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিস, কিন্তু আদিবা যা হওয়ার সেটাই তো হয়ে গিয়েছে। আমি চাইলেও তো তোর সতীত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুই সেদিন কেঁদেছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। জোর করে সব করা উচিত না। আমি তোর উপর অতিরিক্ত অধিকার দেখিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আর কখনো এই ভুল করব না। দেখ, গত রাতে তোর সাথে কিছু করার তো দূরের কথা, হাতে থাকিনি এই পর্যন্ত। ওই দিনের জন্য তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর শুধুমাত্র এই কারণ নিজেকে আমার সাথে থাকার জন্য ফোর্স করিস না। জীবন তো একটা, সমাজ কিংবা পরিবার কি বলবে সেভাবে নিজেকে কষ্ট দিস না। এসব কোনো ব্যাপার না, কিছুদিন পরেই ভুলে যাবি। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আদি এবার এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে এনে নিজের কাছে বসালো। আদিবা, আমি কোনোদিন তোর ক্ষতি চাইনি। যে কোনো সম্পর্কে 3টা শর্ত থাকে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা ছেড়ে দেওয়া। আমি সবগুলো ধাপে ট্রাই করেছি। প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য তোর সাথে নিজেকে এত বছর দূরে রেখেছি, যাতে আস্তে আস্তে তোর চলাচলন মেনে নিতে পারি। বিশ্বাস কর, মেনে নিতে শিখেছিলাম। যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল তুই সেদিনে নিলয়ের সাথে ফিরেছিলি। আমি যেন রিয়েক্ট না করার চেষ্টা করেছি, কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না। তারপর চেষ্টা করলাম মানিয়ে নেওয়ার, তোকে বোঝানোর চেষ্টা করলাম। জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম, তাই জোর করে বিয়ে করলাম, কিন্তু তাতেও ব্যর্থ হলাম। তুই মেনে নিতে পারলি না, তাই এবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুজন দুমেরু বাসিন্দা, আমরা একসাথে থাকলে দুজনে কারোর উপর বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই এখন একটা পথই খোলা আছে। আদিবা আদির কথা কোনো জবাব দিতে পারছে না। ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মনের মাঝে হাজার কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে, কিছু বলতে পারছে না। তবে আদির অনর্গল বলে চলবে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা অবশ্যই সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।